নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম। নমস্কার, সেবা ভারতী মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আজকে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথি এবং অন্যান্য শ্রোতৃবর্গ, বক্তৃবর্গ যারা রয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং আমার ছাত্রদের, সহকর্মীদের আমার শুভেচ্ছা, আমার স্নেহ। সবার জন্য আজকের এই আলোচনা চক্রের আয়োজন। আমাদের কলেজ জঙ্গলমহল এলাকায় অত্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যার ফলে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা পর ন্যাশনাল সেমিনার ওয়েবিনার, যেটা ন্যাশনাল ওয়েবিনার আমরা করেছি, স্পেশাল লেকচার সিরিজের আয়োজন করছি ছাত্রদের জন্য এবং আমাদের মতো যারা আমরা পড়াচ্ছি এবং শিক্ষার্থী, আমাদের উভয়েরই আমরা উপকৃত হব। ছাত্ররাও তো হবেই, আমরা যারা শিক্ষার্থী এবং পড়াচ্ছি অধ্যাপক অধ্যাপিকারা সবাই উপকৃত হবে। কেননা একটা কলেজের গণ্ডির বাইরে বেরিয়ে আমরা একটা ওয়েবলাইনের মাধ্যমে একটা বড় ক্ষেত্র প্রস্তুত করেছি। আমি সবাইকে জানিয়ে রাখি যে সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আমরা অনলাইন লেকচার সিরিজ আয়োজন করার পদক্ষেপ নিয়েছিলাম সেপ্টেম্বর মাসে 2021 সালে। তো 29শে সেপ্টেম্বর আমাদের প্রথম লেকচার সিরিজের প্রথম লেকচার আমরা অর্গানাইজ করেছিলাম। আমাদের স্পিকার ছিলেন ডক্টর দীপঙ্কর পাত্র মহাশয়, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। উনি এপিগ্রাফি এবং প্যালিওগ্রাফির ওপর বক্তব্য রেখেছিলেন। তো আজ আমাদের লেকচার সিরিজের দ্বিতীয় দিন, লেকচার নাম্বার 2 আমরা আয়োজন করতে পেরেছি, যার জন্য আজকে আমাদের স্পিকার, আমাদের সম্মানীয় অতিথি অধ্যাপক ডক্টর জনেশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমরা আমাদের সাথে পেয়েছি। স্যারকে প্রণাম জানাই। স্যার আমাদের ডাকে যে সাড়া দিয়েছেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন স্যারকে শুনবো। কলেজের পক্ষ থেকে বেশ কয়েকজন মানুষ আছেন যারা পেছনে থেকে আমাদের এই প্রোগ্রামে এগিয়ে নিয়েছেন, এগিয়ে যেতে সাহায্য করেছেন। আমি আমার মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর দেবপ্রসাদ সাহু, আমাদের মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল স্যার ডক্টর বিনোদ চৌধুরী মহাশয়, ওনাদের দুজনকেই আমার নমস্কার এবং প্রণাম জানাই। ওনাদের উৎসাহ, ওনাদের সান্নিধ্য সবসময় আমাদেরকে কাজের জন্য অদম্য সাহস জুগিয়েছে। আমরা অনেক প্রেরণা পেয়েছি এবং আমাদের কলেজের আইটি টিম, যাদের সহযোগিতা না থাকলে টেকনিক্যাল দিকটায় একেবারে এগোনোই যেত না, তাদেরকেও আমি আমাদের পাশে থাকার জন্য স্বাগত জানাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা, শ্রোতৃবৃন্দ যারা আছেন তাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সাথে থাকুন। স্যারকে শোনার জন্য তো সবাই খুব অপেক্ষা করছেন, তাও আমি বলবো যে বিভাগের অন্যান্য টিচারদের কথাও আজকে না বললে আমার এই কাজ, সবসময় তারা আমার এই কাজে পেছনে থেকে আমাকে সাহায্য করেছে। আমার বিভাগের সম্মানীয় অধ্যাপক অমিত সরকার মহাশয়, ওনাকেও স্বাগত জানাই। আমার বিভাগের এসএসসিটি টিচার তিনজন আছেন, দীপান্বিতা দাস পড়িয়া মহাশয়াকে, প্রদীপ সামন্তকে এবং অমিতাভ পাহাড়িকে, ওনাদেরও আমি স্বাগত জানাই এবং পাশে থাকার জন্য সবসময় আমি ওনাদের কাছে কৃতজ্ঞতাও জানাই। ওনারা আজকের এই প্রোগ্রামে পেছন থেকে অনেকভাবেই সাহায্য করছেন, আছেন, আর থাকুন আমাদের সাথে। এইভাবেই আমরা বিভাগের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা শান্তি মন্ত্র পাঠ দিয়ে আরম্ভ করব। আমাদের বিভাগের শিক্ষক প্রদীপ সামন্ত মহাশয়, ওনাকে আমি অনুরোধ করব যে আপনি শান্তি মন্ত্র পাঠ করুন। প্রদীপ স্যার, ওভার টু ইউ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। গুরুজনদেরকে প্রণাম জানাই, স্যারকেও প্রণাম জানাই, ম্যাডামকেও প্রণাম জানাই। ধন্যবাদ। ধন্যবাদ বাবুকে।
ধন্যবাদ প্রদীপ বাবুকে। আজকে আমাদের সম্মানীয় বক্তা ডক্টর জনেশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, ওয়েলকাম স্যার, আপনাকে স্বাগত জানাই। উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এগরা সারদা শশী ভূষণ কলেজ, পূর্ব মেদিনীপুর। স্যারের সম্পর্কে কি বলবো, বলতে গেলে তো সময় চলে যাবে, তবু বলা শেষ হবে না। আমরা সবাই স্যারের স্নেহধন্য, স্নেহভাজন, এবং স্যারের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছে। তাও কয়েকটা কথা, খুব উপযোগী কথা বলতেই হয়। স্যারের 45টি বই লেখা হয়ে গেছে, এবং স্যারের একটি বিশেষ বই বসুধৈব কুটুম্বকম, সেই বিষয়ের ওপর স্যার আজকে আলোকপাত করবেন, এবং আমরা ধন্য হব, আমরা সমৃদ্ধ হব। স্যার বেশ কিছু সম্মানে ভূষিত হয়েছেন। স্যারের পেপার এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সাথে যে যুক্ত হওয়ার যে কথা, সে তো আমাদের অজানা নয়। আমরা সেই বিষয়টাকে এখানে বাকিই রাখছি। ভারত গৌরব সম্মান, ভারত রত্ন সম্মান, অটল বিহারী বাজপেয়ী এক্সেলেন্স অ্যাওয়ার্ড, বেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড, এরকম নানাবিধ অ্যাওয়ার্ডে স্যার ভূষিত। স্যার, আমরা ধন্য স্যার আপনাকে পেয়ে। আজকের আমাদের বিষয় বসুধৈব কুটুম্বকম। আমি অনুরোধ করব ডক্টর জনেশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে, স্যার এবারে আপনি আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ স্যার, আপনি শুরু করুন। হ্যাঁ, নমস্কার। আমিও আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমি বই লিখি, আমি একটা কলেজে পড়াই, কিন্তু সংস্কৃতের সব ছাত্রছাত্রীদের তো আমি আর কাছ থেকে পাই না। তাই আমার প্রতি বইয়েই আমি তাদেরকে সম্বোধন করি আমার দূরবর্তী ছাত্রছাত্রী হিসেবে। শিক্ষার সাথে যেহেতু যুক্ত আছি, যে কলেজে যারাই পড়ুক না কেন, আমার সহকর্মীরাই তাদেরকে পড়ায়, আমিও কলেজে তাদের বন্ধুদেরকে পড়াই। তাই সংস্কৃতের সব ছাত্রছাত্রীর সাথেই আমার আত্মিক সম্পর্ক, আর এই সম্পর্কের কথা মাথায় রেখেই আজকের এই অনুষ্ঠানে আমার যোগদান। এবার তবে ম্যাম অনুমতি চাইছি, আমি আমার বিষয়ে শুরু করি। মাইক্রোফোনটা বন্ধ আছে। হ্যাঁ স্যার, এটাই বলছিলাম যে আমরা ধন্য স্যার আপনাকে পেয়ে, আমরাও সমৃদ্ধ হতে চাইছি। আপনি শুরু করুন স্যার। ছাত্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছাত্রদের বলবো যে তোমরা মন দিয়ে শুনবে, স্যারের বলা হয়ে গেলে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে বা চ্যাট বক্সে লিখতে পারো। আমরা এক এক করে প্রশ্ন নেব, স্যারকে বলার মাঝে কেউ প্রশ্ন করো না। আর তোমাদের জন্যই এই অনুষ্ঠান। আর তোমরা অত্যন্ত এক্ষেত্রে লাকি যে নিজেদের কলেজের বাইরেও অন্যান্য টিচারদের সান্নিধ্য পাচ্ছ। হ্যাঁ, তোমরা মন দিয়ে শোনো, স্যারের কথা শোনো। ঠিক আছে জনেশ বাবু, আপনি শুরু করুন স্যার। ঠিক আছে। ওম একবর্ণ বহুধা শক্তি যোগা বর্ণাননেকান নিহিতার্থ দধাতি বিজয়িতি চান্তে বিশ্বমাদৌ চ দেব সনো বুদ্ধিয়া শুভয়া সংয়নকতু। যে পরাশক্তি জল স্থল অন্তরিক্ষ সর্বত্র বিরাজমান, সেই পরাশক্তি আমাদের সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে কল্যাণের পথের যাত্রী করুন। সেবা ভারতী বিদ্যানিকেতন বিদ্যায়তন পশ্চিমবঙ্গের মহাবিদ্যালয়, পশ্চিমবঙ্গের অত্যন্ত একটা পরিচিত নাম। কৃতি অধ্যাপক অধ্যাপিকারা সেখানে আছেন, এবং যখন অফলাইন ক্লাসগুলো চলতো এবং পরীক্ষাগুলো হতো,
ইউনিভার্সিটিতে যখন খাতা দেখতে যেতাম, তাদের খাতাও হাতে আসতো। ছাত্রদের খাতার মধ্য দিয়েই শিক্ষকদের পরিচিতিও তখন ভালোভাবেই পেয়েছি। যাক, আজকে যে বিষয়টার উপর আমি আলোকপাত করব, সেটা আমার সদ্য রচিত হচ্ছে। গ্রন্থটি এখনো প্রকাশিত হয়নি। বক্তব্য বিষয়গুলো কিছুটা বিতর্কিতও থাকবে, অনেককে হয়তো আঘাতও করবে, কিন্তু সত্য যে বড় নির্মম। আজকের এই মহতী সভায় বিদ্বানগণ উপস্থিত আছেন। তাদের সামনে আমার এই ভাবী গ্রন্থের বক্তব্য উপস্থাপনার মধ্য দিয়ে আমি মনোবল সংগ্রহ করতে চাইছি যে আমার এই বর্তমান পরিবেশনা কতদূর সাফল্য লাভ করবে। আমি কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তক লিখেছি, কিন্তু এই ধরনের গবেষণামূলক কার্য এটা আমার দ্বিতীয়। প্রথমটা আমার পিএইচডির জন্য করা ছিল, এটা দ্বিতীয়। গ্রন্থটার নামকরণ করেছি বসুধৈব কুটুম্বকম। বাক্যটার অর্থ হলো সমগ্র বিশ্বই আমার আত্মীয়। এই মহাবাক্যটির উৎস হলো অথর্ববেদের উপনিষদ মহোপনিষদ। সম্পূর্ণ মন্ত্রটি অয়ং বন্ধু অয়ং ন বা ইতি গণনা লঘুচেতসাম উদার চরিতানান্তু বসুধৈব কুটুম্বকম। আপনারা যারা অধ্যাপনার সাথে যুক্ত তারা জেনে থাকবেন যে পরবর্তীকালে হিতোপদেশ গ্রন্থে কিছু বলছেন না, হয়তো ভুল করে আনমিউট করেনি আর কি। আচ্ছা না আচ্ছা স্যার, আপনি বলুন। আচ্ছা, পণ্ডিত নারায়ণ শর্মার হিতোপদেশ গ্রন্থেও মন্ত্রটি একটু পরিবর্তিত আকারে আছে, আপনারা দেখে থাকবেন। বসুধৈব কুটুম্বকম এই ভাবনা সনাতন ভারতবর্ষের চিরন্তন শিক্ষারই ফলশ্রুতি। আমাদের বেদান্ত বলে সর্বং খল্লিদং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। বৃহদারণ্যক উপনিষদে ব্রহ্মর্ষি যাজ্ঞবল্ক্য বলছেন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। বেদান্তের এই যে উদ্ধৃতিগুলো আমি বললাম, সেখানে কিন্তু কোথাও শুধুমাত্র ভারতীয়দেরকে লক্ষ্য করে কথাগুলো বলা হয়নি। অয়মাত্মা ব্রহ্ম, জীবদেহে যে শক্তি বিরাজ করছেন তিনি মহাশক্তির অংশ। সেটা ভারতীয় হিসেবে আমার মধ্যে হোক, আপনাদের মধ্যে হোক, ইউরোপে, আমেরিকায়, যাদের মধ্যেই থাকুক না কেন, যারাই হন না কেন, সকলের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। সর্বং খল্লিদং ব্রহ্ম, ঈশ্বর আত্মা সর্বম, সর্বত্র বিরাজমান। কিংবা বৃহদারণ্যক উপনিষদে
ব্রহ্মর্ষি যাজ্ঞবল্ক্য যে বললেন, সর্বে ভবন্তু সুখিন, সবাই সুখী হন। শুধু ভারতীয়রা নয়, সমগ্র জগতের সকল মানুষের জন্যই ব্রহ্মর্ষির এই প্রার্থনা। বৈদান্তিক এই সত্যকে মহোপনিষদে তুলে ধরা হয়েছে বসুধৈব কুটুম্বকম। আমাদের জাতীয় সংসদ পার্লামেন্ট ভবনের প্রবেশদ্বারেও দেবনাগরী অক্ষরে এটা মুদ্রিত রয়েছে। একটা জিজ্ঞাসা দিয়েই আমি আমার বক্তব্য শুরু করি। জিজ্ঞাসাটা হলো, আর্য সভ্যতার কথা আমরা জানি, আর্য সভ্যতা ছাড়াও আমরা আরো কতগুলো সভ্যতার নাম জানি। মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ইজিপ্ট সভ্যতা, গ্রিক সভ্যতা, প্রাচীন ওই সভ্যতাগুলো রয়েছে। ইংরেজি সভ্যতার নাম উল্লেখ করলাম না এই জন্য, কারণ ইংরেজি সভ্যতা বা ইংলিশ সভ্যতা অর্বাচীন। যীশু খ্রিস্টের জন্মের পর থেকে, এবং সেটাও কোনো একটা স্বাধীন সভ্যতা নয়। এই প্রসঙ্গে আমার পরবর্তী বক্তব্যেও আমাদের আলোচনা থাকবে। যে প্রশ্নটা করেছিলাম, কেন ভারতবর্ষের মাটি থেকে উচ্চারিত হয় সমগ্র বিশ্ব জগতের জন্য প্রার্থনা, কেন ভারতের মাটি থেকে উচ্চারিত হয় বসুধৈব কুটুম্বকম, আর কোন সভ্যতার মুখে তো এই মহাবাক্যগুলো আমরা উচ্চারিত হতে দেখিনি। কেন? কারণটা হলো, প্রকৃতির নিয়মে বিশ্ব সৃষ্টির বিধান অনুসারে মানব সভ্যতা, বর্তমান মানব সভ্যতা প্রথম জন্মলাভ করে ভারতবর্ষে। ভারতবর্ষের কোথায়? সরস্বতী এবং দৃশ্যদ্বতী এই দুই দেবনদীর কূল ঘিরে যে অঞ্চল আমাদের প্রাচীন ইতিহাস তাকে অভিহিত করে আর্যাবর্ত, ব্রহ্মাবর্ত নামে। মনুসংহিতায় আচার্য মনু বলছেন, সরস্বতী দিশদ্বত্তর দেবনদ্দর ইয়দন্তরম দেবনির্মিতং তং দেশ ব্রহ্মাবর্ত প্রচক্ষতে। এই আর্যাবর্ত এবং ব্রহ্মাবর্ত বর্তমান মানব সভ্যতার গর্ভগৃহ। এই সভ্যতার সূতিকাগার হলো আর্যাবর্ত, ব্রহ্মাবর্ত। এইখান থেকেই মানব সভ্যতার প্রবাহ ভারতবর্ষের সীমানা অতিক্রম করে বৃহত্তর ভারত। শব্দটা হয়তো আমাদের অনেকের কানে আটকাতে পারে, স্যার বৃহত্তর ভারত আবার কোনটা? হ্যাঁ, সচেতন ভাবে আপনারা শুনেছেন এবং সঠিক শুনেছেন যে বৃহত্তর ভারত। কারণ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, সেগুলো ভারত বিদ্বেষী ব্রিটিশদের ইতিহাসে পর্যন্ত বৃহত্তর ভারত রূপেই চিহ্নিত। আমি দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা বলছি। থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, চীন,
ভিয়েতনাম, কম্বোডিয়া, আমি এই দেশগুলো, ইন্দোনেশিয়া, এই দেশগুলোর কথা বলছি। আর্য সভ্যতা এই তাদের গর্ভগৃহ থেকে দক্ষিণ এশিয়ার মহাদেশগুলো হয়ে আজকের যে ইউরোপ, সেই সমগ্র ইউরোপেও পরিব্যাপ্ত হয়েছিল এবং সেইটা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময়সীমা ভারতীয় হিসেবে ধরা হয় খ্রিস্ট জন্মের 5000 বৎসর আগে। তারও পূর্বে সমগ্র বিশ্বে আর্যগণ আর্য সভ্যতা বিস্তার করেছিলেন। আধিপত্য বিস্তারের কতগুলো নগ্ন রূপ আমরা চোখের সামনে দেখেছি। যেমন ইসলাম তার সভ্যতা বিস্তার করেছে এক হাতে কোরআন আর এক হাতে কৃপান নিয়ে। হয়তো কোরআনকে স্বীকার করো, নয়তো মুন্ডু দাও। ইংরেজরা তাদের সভ্যতা বিস্তার করেছে ধর্মান্তরকরণের মাধ্যমে। আমরা আসবো সে আলোচনায়। আর্য সভ্যতা কোন রকম রক্তপাতের মধ্য দিয়ে যায়নি। তাদের হাতে অস্ত্র ছিল জ্ঞান, কারণ তারা জানতেন নহি জ্ঞানেন সদৃশ পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের চেয়ে পবিত্রতর কিছু নেই। তাই এই জ্ঞানকে অবলম্বন করে আর্য সভ্যতা সমগ্র পৃথিবী পরিব্যাপ্ত হয়েছিল। স্যার একটু মার্জনা করবেন আমাকে। হ্যালো, আমি এখন একটা অনলাইন মিটিং এ আছি, সায়ক কলেজে আছে, তো পরে কথা বলবো। আচ্ছা, সরি, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। জ্ঞান কে অবলম্বন করে ভারতীয় আর্য মনীষীগণ ভারতবর্ষ থেকে বিশ্ব বিজয়ের জন্য তারা যাত্রা করেছিলেন। যেদিন আমাদের পূর্বজ ঋষিগণ পরমাত্মার সন্ধান লাভ করলেন, পরম জ্ঞান লাভ করলেন, সেদিন জগতের উদ্দেশ্যে উদ্বাহু হয়ে তারা বলতে লাগলেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্বের অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ, ন তত্র শ্রিয়ো ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভান্তি উত অয়মগ্নি তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আমরা জেনেছি, আমরা পরম জ্ঞান লাভ করেছি, কারণ ভারতবর্ষ জানতো, ভারতবর্ষ বিশ্বাস করে জ্ঞান কারোর পৈতৃক সম্পত্তি নয়, জ্ঞানে সার্বজনীন অধিকার। তাই এই জ্ঞানকে নিজেদের মধ্যে বন্দী করে রাখা, সেটা ভারতবর্ষ চায়নি। বিশ্বের প্রতি কোণে কোণে তারা ওই আত্মজ্ঞানের মহামন্ত্র নিয়ে তারা ছুটে গেছেন। যদি জিজ্ঞাসা স্বাভাবিক, স্যার আর্যরা কি করে গেলেন? হ্যাঁ, জলপথে কিংবা সমুদ্র পথে। জলপথে কিভাবে গেছেন? আমি ঋগ্বেদ থেকে দৃষ্টান্ত তুলে আমি তার উত্তর দেব যে সুদৃশ বৃহদাকার নৌযান আর্যগণ নির্মাণ করতে জানতেন। তারা দ্রুত বেগে অশ্ববাহিত রথ নির্মাণ করতে জানতেন।
তাই স্থলপথে তারা রথে, জলপথে তারা নৌযানে, তারা সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত হয়েছেন। যেমন সভ্যতা বিস্তার করেছেন, তেমনি তাদের সাথে সাথে সংস্কৃত ভাষাও সমগ্র বিশ্বে প্রচারিত প্রসারিত হয়েছে। স্বামী বিবেকানন্দ অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, আজ বিশ্বের প্রতিটি রাষ্ট্রের যে ভাষা তা সংস্কৃতেরই রূপান্তর। আমরা দৃষ্টান্ত সহ শব্দ তুলে তুলে দেখাবো যে বিশ্বের এমন ভাষা নেই যা সংস্কৃত সম্ভূত নয়। শুধুমাত্র ভারতীয় ভাষাগুলো নয়, ইউরোপের প্রত্যেকটি ভাষা, আমেরিকার ভাষা সংস্কৃত সম্ভূত। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দকে আমরা জানি 11 মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি তার ভাষণ শুরু করে ভারতবর্ষের গৌরব গাথা যখন বলতে শুরু করলেন, তখন হলের মধ্য থেকে একটা আওয়াজ ভেসে এলো, এতদিন তবে আপনারা কোথায় ছিলেন? স্বামীজি তার বক্তব্য থামিয়ে দিলেন। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে কে এই জিজ্ঞাসাটা করেছেন একটু উঠে দাঁড়াবেন? আমি তার উঠে দাঁড়ানোর জন্য 1 মিনিট আমি অপেক্ষা করছি। যেখানে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজিকে 11 মিনিট মাত্র সময় দেওয়া হয়েছিল, সেখানে 1 মিনিট তিনি এইরকম নিশ্চুপ করে কাটালেন কে বলেছে তাকে দেখার জন্য। আমাদের দুর্ভাগ্য, কোনো ব্যক্তি উঠে দাঁড়াননি। স্বামীজি তখন তার বক্তব্য শুরু করলেন, বললেন, আমি চাইছিলাম আপনাদের মধ্যে কে বলেছেন উঠে দাঁড়ান, কিন্তু দাঁড়ালেন না, তো উত্তরটা আমার কাছ থেকে নিন। আমরা কোথায় আসব? আমরা যখন জ্ঞানের শীর্ষে আছি, সেই সময় আপনারা গাছের ডালে। ভারতবর্ষে যখন বেদ রচিত হয়, বৈদিক সভ্যতা বিস্তৃত, বর্তমান ইউরোপ তখন আরণ্যক জীবন যাপন করত। এই আর্য সভ্যতা ভারতের মাটি থেকে সমগ্র বিশ্বে বিস্তৃত হয়েছে। আপনারা যারা অধ্যাপনার সাথে যুক্ত আছেন তারা জানবেন, মনুসংহিতায় ভগবান মনু বলেছেন, এতদ্দেশ প্রসূতস্য সকাশাদ অগ্রজন্মনঃ স্বং স্বং চরিত্রং শিক্ষেরণ পৃথিব্যাং সর্বমানবা। এই দেশে জন্মগ্রহণ করেছেন যে সমস্ত বেদ বিদ্বানগণ, তাদের কাছ থেকে সমগ্র পৃথিবীর মানুষ নিজ নিজ আচার আচরণ শিক্ষা দীক্ষা তারা শিক্ষা করবেন। ভাবতে অবাক লাগে না? আচার্য মনু এত বড় কথাটা বললেন কেন? সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষের আচার্যদের কাছ থেকে আচরণ শিখবেন। এটা কি তার অহংকার? এটা কি তার অহমিকা? এটা কি তার অত্যধিক স্বদেশপ্রীতি? উত্তর একটাই, তার অহংকারও নয়, অহমিকাও নয়, অত্যধিক স্বদেশপ্রীতিও নয়, বাস্তব সত্য। কারণ তখন সভ্যতা বলতে শুধুমাত্র ভারতবর্ষে আছে, আর্যাবর্তে আছে, ব্রহ্মাবর্তে আছে, অন্য কোথাও নেই। তাই যেদিনই পৃথিবীর মানুষ শিক্ষিত হবে, শিক্ষাটা তারা ভারতবর্ষ থেকে গ্রহণ করবে।
আমরা প্রশ্ন রেখেছিলাম, কেন ভারতের মাটি থেকেই সমগ্র বিশ্বের জন্য প্রার্থনা ধ্বনিত হয়? কেন ভারতের আর্য ঋষিগণ সমগ্র বিশ্বের সাথে আত্মীয়তা ও সম্বন্ধ অনুভব করেন? উত্তরটা এইখানে, যে বর্তমান মানব সভ্যতা আজ বিশ্বময় পরিব্যাপ্ত, ওই মানব সভ্যতা ভারতবর্ষ থেকেই গেছে। তাই আমাদের পূর্বজ ঋষিগণ এটা ভালো করে জানতেন, আর জানতেন বলেই তারা সমগ্র বিশ্বের সাথে এই আত্মীয়তা অনুভব করেই তারা বলেছিলেন বসুধৈব কুটুম্বকম। আমরা বিশ্বময় আর্য সভ্যতা বিস্তারের কথা বলেছিলাম, এবং সেইটা মহাভারতের যুদ্ধের পূর্বে। মহাভারতের যুদ্ধের পর, এখানে একটু বলে রাখি, আমরা জানি বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ যদি আখ্যায়িত করতে হয় তা মহাভারতের যুদ্ধকে করতে হবে, কারণ সেই যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ ছিল, যাতে সমগ্র বিশ্বের অংশগ্রহণ হয়েছিল। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে যে দেশের কথা বললাম, বর্তমানে তারা যে নামে চিহ্নিত, অতীতে তাদের নামটা সেটা ছিল না। যেমন বর্তমানে ইরান রাষ্ট্র, তার প্রাচীন নাম ছিল পল্লব। মধ্যপ্রাচ্যের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর নাম ছিল ঐরস্থান। আয়ারল্যান্ডের নাম ছিল আর্যস্থান, আয়ার। ইংল্যান্ড অভিহিত হতো অঙ্গুলিস্থান, কারণ ইংল্যান্ডের ভূ মানচিত্র যেটা, সেটা হাতের আঙ্গুলের মতো, কারণ কতগুলো দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেন গঠিত, এবং তাদের আকার অঙ্গুলির মতো বলে তাকে অঙ্গুলিস্থান বলা হতো। অঙ্গুলিস্থানই পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে ইংল্যান্ড রূপে হয়েছে। রাশিয়া, প্রাচীন ভারতবর্ষে আমাদের যে বর্তমান রাজ্যগুলোর নাম, সেগুলো তেমন ছিল না। কি ছিল? রম্যক বর্ষ, হিরণ্ময় বর্ষ, কেতুমাল বর্ষ। রাশিয়া তার অবস্থান কিছুটা ইউরোপে, কিছুটা এশিয়াতে। ওই স্থানটাকে প্রাচীন ভারতীয় মানচিত্রে কেতুমাল বর্ষ হিসেবে তা চিহ্নিত, এবং বলা হয় ওই স্থানটা ব্রহ্মার সাধন ক্ষেত্র। রাশিয়া এই শব্দটার উৎপত্তিও সংস্কৃত। আমরা সংস্কৃত রি বর্ণটাকে আমরা বাংলায় রি উচ্চারণ করি, কিন্তু বাংলার বাইরে শব্দটাকে, বর্ণটাকে রু উচ্চারণ করে। পার্শ্ববর্তী আমাদের উড়িষ্যা রাজ্য, তারা রি বলবে না, তারা বলবে রু। কৃষ্ণ বলবেন না, তারা বলবেন কৃষ্ণ। আমরা একটা পেন বাম সচরাচর ব্যবহার করি, অমৃতাঞ্জন শব্দটা, অমৃতাঞ্জন, রিটা রু উচ্চারিত হয়। কেতুমাল বর্ষের যে স্থানটার কথা আমরা বললাম, সেই স্থানটার নাম ছিল ঋষিয়া। বিবর্তিত হয়ে তা হলো রুশিয়া, রাশিয়া। রাশিয়ার ভাষার সাথে সংস্কৃত ভাষার একটা নিবিড় সম্পর্ক রয়েছে।
আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। বিশ্ববিখ্যাত পণ্ডিত ব্যক্তি পণ্ডিত গোপীনাথ কবিরাজ, তিনি কাশীতে তখন অবস্থান করতেন। তার কাছে গবেষণার জন্য দুই রুশ গবেষক এলেন, আন্দ্রোপভ এবং ডিমিট্রি। গোপীনাথ কবিরাজের ঘরে তখন অনেকে বসে আছেন। গোপীনাথ কবিরাজ অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত বলে দুই রুশ গবেষক বাইরে অপেক্ষা করছেন, এবং তারা তখন সামনে দেখলেন যে বারান্দা থেকে দেখতে পাচ্ছেন এক মহিলা গৃহিণী, কোনো বাড়ির গিন্নি ঠাকুরুন, তিনি এক ভিখারিণী এবং তার পুত্রকে মধু সহ কিছু মাংস দিলেন। ডিমিট্রি রুশ ভাষায় সেটার বর্ণনা দিলেন। গোপীনাথ কবিরাজের কানে তাদের বাক্যটা এলো, তিনি বাক্যটা সংস্কৃতে রূপান্তরিত করে দিলেন। ডিমিট্রি অবাক হয়ে গেলেন, আপনি কি রুশ জানেন? হ্যাঁ, গোপীনাথ কবিরাজ বহু ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং সামান্য পরিবর্তনে সংস্কৃত বাক্য, রুশ বাক্যটা তিনি সংস্কৃতে রূপান্তর করে দিলেন। আমরা শব্দের প্রসঙ্গে যখন এলাম, আমরা বিশ্বব্যাপী কতগুলো শব্দ আমরা দেখব, এবং আমি বলবো না, আপনাদেরকে বলতে হবে শব্দটার উৎস কি। বলারও দরকার নেই, আপনারা বুঝে নিতে পারলেই যথেষ্ট। যেমন সংস্কৃত মা শব্দটা, মা, সংস্কৃতে মূল শব্দটা মাতর। ল্যাটিনে হয়েছে শব্দটা ম্যাটের, ইংরেজিতে হয়ে গেল শব্দটা মাদার। মাতর, মাদার। সংস্কৃত পিতার, ল্যাটিন পাতের, ইংরেজিতে হয়ে গেল ফাদার। সংস্কৃত ভ্রাতর, ইংরেজি ব্রাদার। সংস্কৃত সশ্রী, ইংরেজি সিস্টার। সংস্কৃত গৌ, ইংরেজি কাউ। আমার এই বর্তমান বইয়ে এইরকম সহস্রাধিক শব্দ দেখানো আছে, যেগুলো সংস্কৃত শব্দ রূপান্তরিত হয়েছে। সাধারণ দেখুন, আমরা সংস্কৃতে বলি অহম, ইংরেজিতে শব্দটা কি? আই এম। অহম, আই এম। এই বিবর্তন স্থান এবং কালের জন্য হয়েছে, কিন্তু উৎস সংস্কৃত। আমরা এশিয়াটিক সোসাইটির কর্ণধার স্যার উইলিয়াম জোন্সের নাম আমরা শুনেছি। তিনি বিচারপতি হিসেবে ফোর্ট উইলিয়ামে এসেছিলেন কলকাতায়। তিনি সংস্কৃত জানতেন না,
নামটাও শুনেননি, কিন্তু ভারতবর্ষে এসে তিনি সংস্কৃত চর্চা করলেন আর একটা অসাধ্য সাধন করে গেলেন। কি না, সংস্কৃত, গ্রিক, রোমান, কেল্টিক সবাইকে তিনি একই ছাদের তলায় নিয়ে এলেন। কি বললেন? এক ক্লোজ এফিনিটি, এক নিকট সম্পর্ক। কাদের কাদের মধ্যে? ইন্দো ইউরোপিয়ান ভাষাগুলির মধ্যে। উইলিয়াম জোন্স মহোদয়ের এই পর্যন্ত গবেষণা যথার্থ ছিল, কিন্তু পরবর্তী যে পদক্ষেপটা তিনি করলেন, এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর জননী রূপে যে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষার কল্পনা তিনি করলেন, তা কেন করলেন আমি একটু পরে আসব। এই পর্যন্ত মনে রাখুন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পর তিনি একটা প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা চিন্তা করেছিলেন, যেটার কোনো দরকার ছিল না। কেন বললাম দরকার ছিল না? কারণ জোন সাহেব যেটাকে প্রোটো ইন্দো ইউরোপিয়ান বলেছেন, তা বৈদিক সংস্কৃত ছাড়া আর কিছু নয়। তা বৈদিক সংস্কৃত ছাড়া আর কিছু নয়। আমাদের মনে রাখতে হবে, জোন সাহেবরা যে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষার অস্তিত্ব তারা কল্পনা করেছেন, আজ 200 বৎসর পরেও সেই প্রোটো ইন্দো ইউরোপিয়ান ভাষার কোনো অস্তিত্ব আবিষ্কৃত হয়নি। আমাদের প্রশ্ন, যদি ভাষাটা থাকতই তবে তার অস্তিত্ব কেন আবিষ্কৃত হলো না? বলতে দ্বিধা নেই। অস্তিত্ব এই জন্য আবিষ্কৃত হলো না যে ওইটা কোনোদিনই ছিল না, কারণ সেই জায়গাটা ছান্দস ভাষার, বৈদিক ভাষার। জোন সাহেবের একটা বাধ্যবাধকতা ছিল। কি সেই বাধ্যবাধকতাটা? এইখানে বললে আমি খেই হারিয়ে ফেলবো, পরে আসব। এই প্রোটো ইন্দো ইউরোপিয়ান ভাষার অস্তিত্ব পরবর্তী গবেষকরা মিথ্যা প্রমাণ করেছেন, যে এটা আদৌ সত্য নয়। প্রত্যাখ্যাত হয়েছে, যেমন প্রত্যাখ্যাত হয়েছে ম্যাক্স মুলার সাহেবদের আর্য অনুপ্রবেশ তত্ত্ব, সংস্কৃত মৃত ভাষা তত্ত্ব যেমন প্রত্যাখ্যাত হয়েছে, তেমনি করে এই প্রোটো ইন্দো ইউরোপিয়ান তত্ত্বও প্রত্যাখ্যাত হয়েছে। আমাদের সৌভাগ্য যে ভারত তত্ত্ব বিষয়ে সমগ্র বিশ্ব জুড়ে এখন ব্যাপকভাবে গবেষণা, প্রত্নতাত্ত্বিক খনন কার্য, নৃতাত্ত্বিক গবেষণা, ভাষাতাত্ত্বিক গবেষণা নিরন্তর চলছে। আর সেই তথ্য সত্যগুলি বেরিয়ে এমনি ভাবে আসছে যে নির্মম ভাষায় তারা সেগুলো প্রত্যাখ্যান করছেন। এই নির্মম ভাবে যে প্রত্যাখ্যান করছে,
তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি এইটাকে এখানে থামিয়ে রাখবো। উক্তিটা করেছেন গ্রিক ঐতিহাসিক নিকোলাস খাজানা। খাজানা ম্যাক্স মুলারের আর্য অনুপ্রবেশ তত্ত্ব সম্পর্কে বলেছেন, আর্য অনুপ্রবেশ তত্ত্বের নিরাপদ জায়গা হলো ইতিহাসের ডাস্টবিন, নোংরা ফেলার জায়গায়। আমি জানি না ম্যাক্স মুলার সাহেব জীবিত থাকলে আজ কি বলতেন। যে প্রসঙ্গে আমরা ছিলাম, আবার সেই প্রসঙ্গে আসি। সমগ্র বিশ্বময় সংস্কৃত ভাষার এই ব্যক্তি মহাভারতের যুদ্ধের আগ থেকে ছিল। ভাষা আমরা জানি, ভাষার ধর্ম হলো, স্বাভাবিক ধর্ম হলো কিছু দূর অন্তর অন্তর গিয়ে সে পরিবর্তিত হয়। আমরা একই বাংলা আমরা সমগ্র পশ্চিমবঙ্গে বলছি, কিন্তু মুর্শিদাবাদের নিজস্ব একটা বাংলা ঘরানা আছে, মেদিনীপুরের একটা নিজস্ব বাংলা ঘরানা আছে, ভাগীরথী তীরবর্তী অঞ্চলে একটা বাংলা ঘরানা আছে। সেটা কেন না? ভাষার স্থান, কাল, পাত্রের জন্য ভাষা নিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আর এই পরিবর্তিত রূপটাই ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। সংস্কৃতের ক্ষেত্রে সেটা হলো বিশ্বময় সংস্কৃত ভাষা, কখনো রোম ভাষা, কখনো ইংল্যান্ডের ভাষা রূপে তা পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন সুদীর্ঘ কালের ব্যবধানে হয়েছে, কিন্তু রুট, সবার মূল সংস্কৃত ভাষা। এবার আমি আমার যে বক্তব্যটা মাঝখানে বলেছিলাম যে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে ইংরেজদের মূল্যায়ন গুলো কি এবং কেন এবং কতদূর সত্য। প্রথম কথাটা আমরা ধরি, ইংরেজ শাসকের আর্য অনুপ্রবেশ তত্ত্ব। এই আর্য অনুপ্রবেশ তত্ত্ব সম্পর্কে ম্যাক্স মুলার সহ এমনকি উইলিয়াম জোন্স পর্যন্ত রাষ্ট্রসংঘের উলে প্রত্নতাত্ত্বিক হুইটলার তারা কম কথা বলেননি যে আর্যরা ভারতবর্ষে বিদেশি, তারা বাইরে থেকে এসছে। আর্যরা যে এই দেশের ভূমিপুত্র সে সত্য তারা মানেননি, তারা স্বীকার করেননি। কেন করেননি? করেননি এই কারণে যে ইংরেজরা ভারতবর্ষে বণিক সেজে এসে ভারতের শাসন ক্ষমতা দখল করেছিল। তারা ভারতকে লুণ্ঠন করেছিল। তাদের এই দখলদারি এবং লুণ্ঠন রাজকে প্রতিষ্ঠা দেবার জন্য সুচতুর ইংরেজ আর্য অনুপ্রবেশ তত্ত্বকে খাড়া করেছিল। তাদের বক্তব্যের সারমর্ম হলো এইটাই যে ভারতবর্ষ লুটে রাজত্ব, এই দেশকে শক, হুন আগে লুট করেছে, মুসলমান লুট করেছে, আর্যরাও লুট করেছে,
তাই আমরা ইংরেজরা যদি লুট করি, আমাদের অপরাধটা কোথায়? তাদের নিজেদের এই ঘৃণ্য উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য তারা সেই দিন আর্য অনুপ্রবেশ তত্ত্ব খাড়া করেছিল, যা আজ বিশ্বময় পরিত্যক্ত। দ্বিতীয় ইংরেজদের আরেকটা মিথ্যার মধ্যে আসি। মিথ্যাটা হলো তারা সংস্কৃতকে বলেছেন মৃত ভাষা, না বলে তাদের উপায় ছিল না। আপনারা যারা অধ্যাপনার সাথে যুক্ত আছেন কিংবা আমার ছাত্রছাত্রীরা যারা 7-8 পরে থাকতেও পারো, পঞ্চতন্ত্রের সেই গল্পটা মুনি মুশিক কথা। ইঁদুর বিড়ালের হাত থেকে ভয় পেত বলে ঋষি তাকে বিড়াল করেছিলেন, বিড়াল কুকুরকে ভয় পেত বলে ঋষি তাকে কুকুর করিয়েছিলেন, কুকুর বাঘকে ভয় পেত বলে তাকে বাঘ করেছিলেন। এবার বাঘ কি করলো? মুনিকে খেতে এলো। কারণটা কি? কারণ বাঘ জানে মুনি যদি বেঁচে থাকে তবে এই মুনি বলে দেবে আমি প্রকৃত বাঘ নই, আমি নেংটি ইঁদুর। ইংরেজদেরও দুর্দশাটা একই রকম। কি দুর্দশাটা? সংস্কৃত ভাষাকে যদি তারা স্বীকার করে নেয়, তাদের আত্মশ্লাঘায় ঘা লাগবে। আমাদের মনে আছে এই গল্পের শেষে পঞ্চতন্ত্রকার একটা সুন্দর নীতিকথা যোগ করেছিলেন, নিচই শ্লাঘ্য পদং প্রাপ্য স্বামিনং হন্তুমিচ্ছতি। এই নিচ মানসিকতার ইংরেজ নিজেদের ইংরেজি ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা প্রমাণ করার জন্য তারা সংস্কৃতকে মৃত ভাষা বলেছিলেন, এবং সেটা তাদের পরিকল্পনার অঙ্গ। আর এই পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা হলো বিলেতের পার্লিয়ামেন্টে একটা সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তটা যিনি হোতা তিনি হলেন লর্ড ম্যাকলে। ইংরেজ সরকার ভারতবর্ষে ইংরেজ শাসনকে প্রতিষ্ঠা দেবার জন্য তারা ম্যাকলেকে, যিনি একজন খ্রিস্টান পাদ্রী, তাকে ডেকে নিয়ে এনেছিলেন ভারতবর্ষে। ম্যাকলের উপর দায়িত্ব পড়ল ভারতীয়দের এমন শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে প্রণয়ন করতে হবে যাতে তারা তাদের অতীত ভুলে যায়। খ্রিস্টান ম্যাকলে, ক্যাথলিক খ্রিস্টান ম্যাকলে, ধর্মান্তরকরণে যারা অগ্রণী, তিনি লাফিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই পদটা গ্রহণ করলেন এবং তিনি ভারতবর্ষে এলেন। তিনি সমগ্র ভারতবর্ষ ঘুরলেন, ঘুরে বিলেতের গোল টেবিল পার্লিয়ামেন্টে তিনি রিপোর্ট করলেন, তোমরা যে দেশে শাসন করতে গেছো ওই দেশ তোমাদের দ্বারা শাসন হবে না। কেন? না, আমি সমগ্র ভারতবর্ষ তন্ন তন্ন করে ঘুরলাম, আমি দেখলাম একজন ভারতবাসীও মিথ্যে কথা বলে না। তারা রাত্রিবেলা ঘরের দরজা খোলা রেখে ঘুমায়, কারণ কেউ চুরি করে না, কেউ কারোর সাথে কখনো ঝগড়া করে না, কারণ স্বার্থের দ্বন্দ্বটা তাদের নেই। তাই স্বার্থান্বেষী ইংরেজ সরকার কে যদি ভারতবর্ষ শাসন করতে হয়, তবে ভারতীয়দের যে সেই নীতি শিক্ষা যেটা সংস্কৃত ভারতবর্ষকে দিয়েছিল তার থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাকলেকে সেই দায়িত্ব দিয়েছিলেন। ম্যাকলে শিক্ষানীতি প্রণয়ন করলেন। তার এই শিক্ষানীতির উদ্দেশ্য কি ছিল? কিছু ইংরেজি শিক্ষিত নব্য ভারতীয় যুবক গোষ্ঠী তৈরি করা, যারা ইংরেজি শিখবে, যারা উচ্চ বেতনের চাকরি পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, আর তাদের কাজ হবে শুধু ভারতবর্ষের যা কিছু অতীত গৌরব তাকে মিথ্যা বলে প্রচার করা, তাকে কুসংস্কার বলে প্রচার করা। ডি রোজিও নামক একজন শিক্ষক আমাদের দেশে এসেছিলেন। তিনি শিক্ষক, মান্য ব্যক্তি, শ্রদ্ধা করি, কিন্তু তিনিও ইংরেজ সরকারের ওই চক্রান্তের ঊর্ধ্বে উঠতে পারেননি। তার তৈরি ছাত্ররা ওই ইংরেজ সরকারের উচ্ছিষ্ট ভোজনের লোভে সনাতন ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতিকে তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা দেশের অধঃপতন ডেকে এনেছেন। স্থিতদীপ ভূদেব মুখোপাধ্যায়, কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কোনো নিষেধ তারা শুনেননি। আমাদের মনে রাখতে হবে, কবি মাইকেল মধুসূদন দত্ত ওই উচ্ছৃঙ্খল যুবক দলের মধ্যে একজন ছিলেন, কিন্তু অনেকেই ভুল বুঝে পড়ে প্রায়শ্চিত্ত করেছেন, যেমন মাইকেল করেছেন। তিনি বলছেন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহার, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি। যে বরণের যোগ্য নয়, যে ইংরেজি সাহিত্য বা ইংরেজি সংস্কৃত বরণের যোগ্য নয়, তাকে বরণ করতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। মাইকেল পরে বুঝেছেন, কিন্তু ততদিনে যা ক্ষতি হবার ভারতবর্ষের হয়ে গেছে। এবং দুর্ভাগ্য, আজও আমরা ম্যাকলে প্রবর্তিত সেই শিক্ষানীতির বাইরে এসে আমরা শিখতে পারিনি। আরো দুর্ভাগ্য যে ইংরেজ সরকার ভারতবর্ষ লুণ্ঠন এবং শোষণ করার জন্য যে ইতিহাস রচনা করেছিলেন, ভারতবর্ষের তথাকথিত কিছু ঐতিহাসিক তাকে নির্লজ্জভাবে সমর্থন করেছেন এবং আজও করে যাচ্ছেন। সর্বজনমান্য রমেশচন্দ্র মজুমদার, ঐতিহাসিক খগেন্দ্রনাথ দাশগুপ্ত, তারা প্রতিবাদ করেছিলেন, কিন্তু অর্থ বলে বলিয়ান, সামরিক শক্তিতে বলিয়ান, ইংরেজ সরকারের কাছে তাদের এই প্রতিবাদ টিকল না। ভারতবর্ষের ভাগ্যে যা পরিণতি হবার তা হলো। ইংরেজ সংস্কৃতকে মৃত ভাষা বলেছিল নিজের স্বার্থে, নিজের লজ্জা ঢাকার জন্য। আমরা ভারতীয়দের একাংশ আজও কথায় কথায় ইংরেজদের সেই উক্তিটাকে কোট করি, সংস্কৃত ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ। কিন্তু সংস্কৃত শুধু ভারতীয় ভাষার নয়, সমগ্র বিশ্ব ভাষার জননী। জননীকে মেরে দিলে সন্তান আর কিসে বাঁচবে? এই সত্য আজ বর্তমান সময়ে মর্মে মর্মে উপলব্ধি হয়েছে। যারা এখানে শিক্ষক আছেন, গবেষক আছেন, তাদের কথা বলছি না, যারা ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে বলছি। নাসা, আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা, তারা একটা সমীক্ষা করেছেন কম্পিউটারের উপযোগী ভাষা কি হবে। বিশ্বের তাবড় তাবড় ভাষা, ইংরেজি, আমেরিকান, রুশ, সব ভাষা ঢুকানো হলো, একটা ভাষায় সারভাইভ করলো, সেটা সংস্কৃত। আমি আর বেশি সময় নেব না, ধৈর্যচ্যুতি ঘটাবো না, কারণ একদিনে আমি সব বলা শেষ করতে পারবো না। ছাত্রদের উৎসাহ জাগুক, আর গবেষকরা নূতন উপাদান সংগ্রহ করুক।
আমার আগামী প্রকাশিত গ্রন্থ তাদেরকে অনেক উপাদান দেবে। তাই স্যার, ম্যাডাম আর ছাত্রছাত্রী যারা আছো সবার কাছ থেকে এখন বিদায় নেব, কারণ 1 ঘন্টার মতো বক্তব্য হয়ে গেছে। এর বেশি হলেই এবার গাল খাবো আমি, কারণ সংখ্যাটা 58 মতো দেখেছিলাম, এবার আস্তে আস্তে সরতে শুরু করেছে। তাই সম্মান থাকতে বা সময় থাকতে, ভুল বললাম, সময় থাকতে আমাকেও থেমে যেতে হবে। আমরা এক অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। জানি না আমাদের কপালে আরো কত দুর্ভোগ আছে, কিন্তু আমরা যদি সচেতন থাকি এই দুর্ভোগকে আমরা কাটাতে পারবো। বৃহদারণ্যক উপনিষদের ব্রহ্মর্ষি যাজ্ঞবল্ক্যের ভাষায় বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। আমাকে আমার বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার। unmute করুন। হ্যাঁ প্রদীপ, বলো। প্রশ্ন উত্তর কারো কিছু জিজ্ঞাসা থাকলে তুমি একটু কন্ট্যাক্ট করো, আমি আছি। কারো কিছু যদি প্রশ্ন থাকে এই মুহূর্তে করতে পারো। তো প্রশ্ন নেই, যা দেখলাম মেসেজে স্যার সবাই আপনার আলোচনাতে খুব খুশি, অনেক কিছু ইনফরমেটিভ তার তথ্য পেয়েছেন, খুব খুশি দেখলাম মেসেজে। তথাপি কারো কিছু জানার থাকলে তোমরা একটু বলতে পারো। কারো প্রশ্ন আছে? আশা করি কেউ কিছু বলছে না। তো স্যারের কাছে আমি একটু জানতে চাইবো, স্যার বসুদেব কুটুম্বকম যে কথাটা আপনি প্রথমেই শুরুতে বললেন বিভিন্ন আলোচনার মাধ্যমে, ওই জায়গাটা যদি একবারে সংক্ষেপে, একদম যতটা সংক্ষেপে বলা যায়, আসা যাচ্ছে যে বসুদেব কুটুম্বকম কেন বলা হচ্ছে, ওইটা সংক্ষেপে একটু যদি বলে দেন একটু ভালো লাগবে। শব্দটা বসুধৈব কুটুম্বকম সন্ধিভাগ করলে হবে। সরি স্যার, বসুধা এব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবী, আর কুটুম্ব কথার অর্থ হলো আত্মীয়। সমগ্র বিশ্বই আমার আত্মীয়। আর এই কথাটা কারা বলতে পারে? একমাত্র ভারতবর্ষের বলার অধিকার আছে, আর কারোর অধিকার নেই। কারণ ভারতবর্ষ জগৎকে সভ্যতা দিয়েছে, ভারতবর্ষ জগৎকে ভাষা দিয়েছে। তাই সমগ্র বিশ্বের সাথে আত্মীয়তা অনুভব করাটা একমাত্র ভারতবর্ষেরই অধিকার, আর ভারতবর্ষ সেটাই করে। বসুধৈব কুটুম্বকম। স্যার আমি একটু জানতে চাইছি, হ্যাঁ বলুন। স্যার আপনার এই বইটির সম্পর্কে যদি আপনি আরেকটু বলেন, মানে যদি একটু চ্যাপ্টার গুলো সম্পর্কে একটু বলেন, যে যেমন আপনি বললেন যে শব্দের 100 বা 1000 একটা বলেছিলেন, আমি শুনছিলাম যে শব্দ ল্যাটিন বা প্রাচীন যে শব্দ, সেই সমস্ত শব্দের সংস্কৃত রূপান্তর, এটা আপনি বলেছেন আপনার আলোচনার সময়। ম্যাডাম আমি একটু সংশোধন করি, সংস্কৃত রূপান্তর নয়, সংস্কৃত শব্দের ইংরেজি রূপান্তর। আচ্ছা, সংস্কৃত শব্দের ইংরেজি রূপান্তর, কারণ মূলটা হলো সংস্কৃত। হ্যাঁ এই একদমই তাই। তো এইটা আমরা জানলাম যে আপনার কাজের মধ্যে এটাও থাকছে। যদি আরো একটু কিছু বলেন যে এর মধ্যে আর কি কি থাকছে। আমার এখন ওই আমার থার্ড প্রুফ হয়ে গেছে, ফোর্থ প্রুফের জন্য গেছে। আমার মানে ধারাবাহিক ভাবে মনে নেই, তবে যদ্দূর মনে আসছে আমি বলছি। আমার বইটাতে যে অধ্যায়গুলো আমি রেখেছি, বসুধৈব কুটুম্বকম প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সত্যের অপলাপ, তৃতীয় ঋগ্বেদ ও আর্য। কারণ ওই পাশ্চাত্য পণ্ডিতরা যে আর্যদেরকে ওই অনাবাসী বলেছে, অনুপ্রবেশকারী বলেছে। ঋগ্বেদ থেকে মন্ত্র উদ্ধৃত দিয়ে আমি দেখালাম যে ঋগ্বেদকে
আর্যগণ বলতেন দেবকৃত জনি। প্রকৃতির নিয়ম অনুসারে মানব সভ্যতার সূতিকা গৃহ। 3 নম্বর অধ্যায় গেল এটা। 4র্থ অধ্যায় সমগ্র বিশ্বে বৈদিক সভ্যতা, তার মধ্যে ইংল্যান্ড, আমেরিকা, রোম, আয়ারল্যান্ড, তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায় বৈদিক সংস্কৃতি, উপনিষদের পাশ্চাত্য যাত্রা। উপনিষদ কি করে, আমি ম্যাম মানে অনেক থেকে গেল, আমি বলতে পারলাম না, কারণ ধৈর্যচ্যুতির ভয়ে, কারণ বিভিন্ন সভায় তো মানে বক্তৃতা করে করে আজ 4 দশক কেটে গেল, তাই শ্রোতাদের ধৈর্য হানির ব্যাপারটাতে আমি খুব সতর্ক থাকি। ইংরেজ কবিরা আমাদের অজানা, আমরা জানি না, ইংরেজ কবিরা উপনিষদ গীতাকে অবলম্বন করে ভুরি ভুরি সাহিত্য রচনা করেছেন। টি.এস. এলিয়ট, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তার ওয়াস্টল্যান্ড কাব্যের মাধ্যমে। আর এই ওয়াস্টল্যান্ড কাব্যের বিষয় হলো বৃহদারণ্যক উপনিষদ। আমেরিকার কবি এমারসন শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা অবলম্বনে তার ইংরেজি কবিতার নাম রেখেছেন ব্রহ্ম। চিন্তা করা যায়, একজন আমেরিকান কবি তার কবিতার নামটা রেখেছেন ব্রহ্ম। এটা এই উপনিষদের পাশ্চাত্য অভিযান। তারপর শ্রীমদ্ ভগবদ গীতা ওই পাশ্চাত্যে, রামায়ণ মহাভারত দক্ষিণ পূর্ব এশিয়ায়, পাশ্চাত্যে কালিদাসের প্রভাব, পঞ্চতন্ত্রের প্রভাব, তারপর এইরকম শব্দগুচ্ছ। সমগ্র বিশ্বজুড়ে সংস্কৃত শিক্ষার কি কি প্রতিষ্ঠান আছে, সংস্কৃত বিশ্বজুড়ে আয়ুর্বেদ শিক্ষার কি কি প্রতিষ্ঠান আছে, এরকম মোটামুটি 17টা অধ্যায় নিয়ে ম্যাম গ্রন্থটা প্রকাশিত হবে। আপনাদের গ্রন্থটা আপনাদের শুভেচ্ছা কামনা করে। একদমই তাই স্যার, আমরা ধন্য হই। এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ইচ্ছে করলেও লাইব্রেরি যেতে পারিনি, কারণ লাইব্রেরি বন্ধ। এই যে গত 1.5 বছর ধরে যে সিচুয়েশন, আমরা অনেকেই আছি, আলোচনাও করেছি আমরা বিষয়টা নিয়ে। আপনার বইগুলোই আমাদের একমাত্র খাদ্য ছিল এই সময়টার মধ্যে। রেফারেন্স তো সবারই লাগে স্যার, কিন্তু সেটারও উপায় ছিল না সেই সময়। ম্যাডাম, আমি মনে করি আমার শিক্ষক জীবনের সবচেয়ে বড় পুরস্কার আপনি দিলেন আজকে। স্যার ক্ষমা করবেন স্যার, খুব কাজে লেগেছে, আমাদের খুব কাজে লেগেছে। স্যার আমরা খুব খুশি আপনাকে পেয়ে স্যার, খুব ভালো লাগলো আলোচনা। আমি আমাদেরই সংস্কৃত বিভাগের আমাদের অধ্যাপক অমিতাভ পাহাড়ি, এসএসসিটি টিচার আমাদের কলেজের, ওকে আমি অনুরোধ করব যে ও কিছু বলুক আজকে। অমিতাভ, ও আমার খুব স্নেহের পাত্র। ও মানে সবাইকে শেয়ার করি। গত 10 তারিখে ওর জন্মদিন গেছে, আমরা এই অনুষ্ঠানে ওর শুভ কামনা করি। ও বিজয়ী হোক, সুস্থ একদমই তাই স্যার। আমিও ভীষণ ভাবে পাশে পাই কলেজের বিভিন্ন কাজে, সবাইকেই পাশে পাই। আর এটা তো হয়ই যে কারো উৎসাহ একটু বেশি থাকে, কারো উৎসাহ একটু কম থাকে। খুব উদ্যোগী এবং উদ্যোগী। হ্যাঁ স্যার, স্যার আপনিও আশীর্বাদ করুন যেন এভাবেই মানে এগিয়ে যেতে পারে, আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি, আমাদের ছাত্ররাও যেন পারে। অমিতাভ বলো তুমি। নমস্কার স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। নমস্কার স্যার, প্রণাম নেবেন আমার আন্তরিক প্রণাম। আমার শ্রদ্ধা স্যারকে তো অসংখ্য ধন্যবাদ। স্যারকে বিভিন্ন সময় যে কোনো সমস্যায় মানে আমরা পড়ি, যে কোনো ক্ষেত্রে স্যারকে ফোন করলে বা যেভাবে হোক স্যার আমাদের পাশে থাকেন। এবং বিশেষ করে স্যারের যে বই আমাদের সকলের কাছে, সে অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী সকলের কাছে একটি মানে অমৃত স্বরূপ। বিশেষ করে এই ম্যাডাম বলেছেন আমাদের এই লকডাউন সময়, এই করোনা মহামারী পরিস্থিতিতে প্রত্যেকটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের কাছে, বিশেষ করে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তৎসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বই আপনি লিখেছেন এবং আপনার সেই বই অমৃত স্বরূপ আমরা সকলেই
তার উপর বেশ করেই আমরা পাঠদান করেছি এবং অনেক অজানা তথ্য আমরা পেয়েছি। তার সাথে সাথে স্যার আজকে যে নতুন টপিক যে বসুধৈব কুটুম্বকম, একটা খুব জনপ্রিয়, আমরা বিভিন্ন সময় কোটেশন স্বরূপ এটাকে ব্যবহার করি এবং বিভিন্ন সময় এই তথ্যটা আমরা ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা প্রয়োগ করি। সেই বসুধৈব কুটুম্বকম এই কথাটার মাধ্যমে আপনি অনেক কিছু আমাদের সামনে তথ্য সমৃদ্ধ করে তুলে ধরেছেন উদাহরণ সহযোগে, এবং সত্যি আপনার সহজ সরল স্যারের প্রাঞ্জল ভাষায় যে বক্তব্য রাখলেন, আমরা শিক্ষক হিসেবে, এই মহাবিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা সকলেই অভিভূত হলাম, সমৃদ্ধ হলাম, অনেক অজানা তথ্য আমরা জানলাম। সত্যি আমরা অভিভূত, অনেক অজানা তথ্য আমরা জানলাম। তার সাথে সাথে আমাদের যে এই জঙ্গলমহল এলাকার যে একজন জঙ্গলমহল এলাকার একটি প্রিয় কলেজ, এবং আজকের এই সভায় বা আজকের এই গুগল মিটে যারা গবেষক আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, শুভানুধ্যায়ী আছেন, সকলে আপনার এই বক্তব্যের মাধ্যমে, আপনার এই আলোচনার মাধ্যমে সকলেই আশা করছি সমৃদ্ধ হয়েছে। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন 16 তারিখের পর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, আমরা স্যারকে ভার্চুয়ালি না হয়ে আমরা অফলাইনেও স্যারকে আমন্ত্রণ জানাবো। স্যারকে আমরা পাশে পাই, আগামী দিনেও সবসময় 16 তারিখ থেকে 16 তারিখ থেকে আগামী দিনেও আমরা এইটুকু আমরা আশা করছি, এবং আজকের এই ডিপার্টমেন্টের সকল অধ্যাপক অধ্যাপিকাকেও ধন্যবাদ জানাচ্ছি।